অদ্ভুত লাগছে কি তোর? অদ্ভুত লাগবে না, এটা খুবই মজার ব্যাপার, ক্যামেরার সামনে আড্ডা মারতে। তারপর এই যে যে কাজটা তুই ক্যামেরার পিছনে করিস, হ্যাঁ তো খুবই মানে টাচ আপ করছিল একটু আগে। ঠিক আছে, বলো। তুই কিন্তু একটু লজ্জা পাচ্ছিস। অফকোর্স মানে আমি আসলে ক্যামেরার সামনে খুব একটা অভ্যস্ত নই কথা বলতে। স্বাভাবিক। কিন্তু তুই কি বরাবর ক্যামেরার পিছনে থাকতে চেয়েছিলি? মানে কিছু চাইনি অ্যাকচুয়ালি, মানে এটা পুরোটা আমার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি দূর দূর কেউ ছিল না, সিনেমা যে কোনো কিছুতে ছিল না ব্যাপারটা। আর আমার ছোটবেলাটা মানে হচ্ছে ওই ধরো আমি যখন ক্লাস 9-এ পড়ি, সেটা হচ্ছে 2002, তো বুঝতেই পারছো বহু আগে, তখন মানে কোনো স্মার্টফোনের আগে, সবকিছুর আগে, ফেসবুক, অর্কুট, ইয়াহু মেসেঞ্জারের সময় অ্যাকচুয়ালি। ঠিক আছে, অর্কুটও ছিল না, অর্কুটও পরে এসেছে, অনেক পরে এসেছে। আমার প্রথম ইন্টারনেট ব্যবহার করা প্রথম হচ্ছে ইয়াহু মেসেঞ্জার, যেটা চ্যাট রুমের মধ্যে আমরা চ্যাট করতাম। সো ওই আর কি। তো যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি যদি মানে এটা বেশি ফ্ল্যাশব্যাকে যেতাম অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে যে আমার শুরুটা হচ্ছিল লেখালেখি দিয়ে, ছড়া লিখতাম, কবিতা লিখতাম। তখন তো ওই সময় যে ধরো ম্যাগাজিনে পাঠালাম, এটা আমি জানতাম না তো, এত আড্ডাতে তো এটা বেরিয়ে আসে না। এটা একটা সাইড আর কি, মানে বিকজ সেটা ট্রান্সফর্ম হয় একটা পয়েন্টে গান লেখায়। সেখান থেকে যেটা সেই সময় যখন ধরো ব্যান্ডে মাত্রা বলে একটা অনুষ্ঠান হতো ব্যান্ডের, তো ব্যান্ডে মাত্রা 1-এ রানার্স আপ হচ্ছে পৃথিবী। সো পৃথিবী বলে যে ব্যান্ড, কৌশিকদা হচ্ছে আমার প্রথম টিচার, বিকজ আমি বেস বাজাতাম। কিন্তু সিনেমা সংক্রান্ত মানে সিনেমা করবো বা এগুলো তো আমার কখনোই কোনো মানে ছিলই না আর কি, এগুলো দূর অব্দি। বিকজ তখন ছিল যে মিউজিক করবো, কলেজে পড়ছি, কলেজে আমাদের যারা ব্যান্ড ছিল কলেজে আমরা পড়তাম যখন একসাথে, যখন উইন্ডোজ মুভি করার প্রথম মানে সন্ধান পাই, তখন ইন্টারেস্টিং ব্যাপার ভিডিও আর মানে এডিটিং বলে সেটা যাই আর কি। হ্যাঁ, সো তখন ব্যাপারটা ভালো লাগে যে বাহ, উইন্ডোজ মুভি কার, সেখানে একটা দুটো ভিডিও দিচ্ছি, একটা গান দিচ্ছি, একটা সুন্দর ভিডিও তৈরি বেরিয়ে আসছে। ঠিক আছে, তো ওইটা ইন্টারেস্ট পাই, বন্ধুদের কম্পিউটারে করি। এরকম চলতে আমার অ্যাকচুয়ালি একটা সার্টেন টাইমের পর আমার প্রথম থেকে আমি চেয়েছিলাম জার্নালিজম নিয়ে পড়তে। বিকজ তখন আমার যদি কিছু হওয়ার ইচ্ছে, আমার জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল। মিডিয়া সায়েন্স বলে কোনো কোর্স তখন আসেনি, তখন ছিল মাস কমিউনিকেশন আর ভিডিওগ্রাফি। তো আর যেহেতু আমার অনার্স নেই, তো আমাকে করতে হচ্ছে মানে আমি এমএ করতে পারবো না, আমাকে ডিপ্লোমা করতে হবে, 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। সেইটা আমি করতে যাই। এই হচ্ছে প্রথম মাস কমিউনিকেশন এন্ড ভিডিওগ্রাফি। সো তাতে আমাদের শেখানো হতো যেটা, সেটা হচ্ছে যে তুমি ক্যামেরা কি করে অন করতে হয়, PD 170 ক্যামেরা। বিকজ এটা আমাদের বলতে DSLR-ও আগে, আমি জানি ক্যামেরা অফকোর্স, কারণ সেই সময় তো আমিও মাস কম করছি। হ্যাঁ, সো ক্যামেরা অন করতে কি করে জুম করে, আউট অফ ফোকাস করে, সাদা থার্মোকল রেখে হোয়াইট ব্যালেন্স করতে হয়, এইটুকু শিখিয়েছে, এইটুকু নলেজ হয়েছে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হলো যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতে প্রচুর মানুষজন আসতেন। মানে ধরো এই যাদবপুর থেকে কেউ গেছে, এখানে একজন তো এরকম একজন প্রোডাকশন ম্যানেজার, যিনি এখানে প্রচুর বাংলা ছবিতে প্রোডাকশন ম্যানেজার কাজ করতেন, তিনি গেলেন। তো তিনি বিভিন্ন গল্প বলছেন যেরকম, ওই প্রথমে আমি শুনলাম আচ্ছা শুটিং এরকম করে হয়, এখন অনেকে 435 শুটিং হয়, ফিল্ম ক্যামেরা, আমি কিছু জানি না, পুরোটা এলিয়েন আমার কাছে। ঠিক আছে, এবার এটা করতে যেটা হয়েছিল, আমি যখন প্রথম ভর্তি হই ইউনিভার্সিটিতে, তখন আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল, যে একটা প্রজেক্ট শেষে দিতে হবে। আমি বলি যে ঠিক আছে, আমি স্যারকে বলি যে স্যার আমি তাহলে একটা কাজ করি, আমার মানে এটা হচ্ছে শেষে দিতে হবে। তো আমি তখন একটা বন্ধুর হ্যান্ডিক্যাম নিয়ে, আমার মামা বাড়িতে খুব বড় করে রাস হয় আর কি, রাস উৎসব, যখন আমি বিশাল বড় মামা বাড়িতে না, ওই এলাকাতে বলা হয় অনেক, প্রায় 300 বছরের মনে হচ্ছিল তখন। তো ওটাকে আমি পুরো শুট করেছিলাম, এটা ইউনিভার্সিটিতে আমি জয়েন করে শুট করি, ওটা আমার কাছে রাখা ছিল, ওটা আমি এডিট করে প্রজেক্ট দিতে হবে 1 বছরের শেষে, ওটা জমা দিই। যখন দেবো প্রজেক্টটা জমা, তখন তো ফ্রি অলরেডি আমার রেডি প্রজেক্ট 1 বছর আগে থেকে। তো আমি তখন স্যার আমি একটা শর্ট ফিল্ম করি, স্যার বলছি কর। এবার তখন কিন্তু এমনি ইচ্ছা হয়েছে, মানে এরকম কোনো ব্যাপার নিজে মানে আগে থেকে জানি বা কিছু। এই করতে গিয়ে আমার একটা বন্ধুর সাথে আলাপ হচ্ছিল, ইংলিশ অনার্স করতে গিয়ে। প্রত্যেকটা জিনিসের লাইফে লাগে অ্যাকচুয়ালি না, উত্তম বলে, উত্তম তখন KFT-তে পড়তো, ডিরেকশন নিয়ে। তোকে বলি ভাই একটা গল্প লিখে আমরা একটা বানাবো ফিল্ম, নিজের মিলে বাড়ি থেকে বলে একটু টাকা দাও, ক্যামেরা ভাড়া, বন্ধু বান্ধবদের বলে। তখন আমাদের নিজের বাড়িতে শুটিং করছি, এরকম একটা শর্ট ফিল্ম করি জমা দেওয়ার জন্য ক্লাসে, মানে কলেজে আর কি। তো ওই স্যার ওটা এডিট করে দেন, করে খুব সুন্দরভাবে মোটামুটি ব্যাপারটা নাম লিখবো আমরা, প্রপার ডিভিডি করে সেটাকে বানিয়ে, ডিভিডি কভার বানিয়ে, যেহেতু ফটোশপ করতে পারতাম, একদম প্রপার প্রফেশনাল। I can completely relate. তো করে জিনিসটা জমা দিই। তারপর ঠিক আছে, এটা শেষ হয়ে যায়, আমাদের ইউনিভার্সিটি শেষ হয় 2010-এ। এই সময় যেটা হয়, রাজীব কুমার যে ডিরেক্টর, তো রাজীবদা তখন এই হচ্ছে জাস্ট ফেসবুক, তখন মানে ফেসবুক মোটামুটি আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি এরকম ব্যাপার। আর তখন কি হয়েছে, যেহেতু মানে এত যোগাযোগ মাধ্যম এত কিছু ছিল না, তো মানুষজন তখন উত্তর দিত আর কি। তো আমি রাজীবদাকে টেক্সট করি, আর রাজীবদার নাম্বার পাঠিয়েছিল আমাকে, রাজীবদা আমি এরকম তোমার নাম্বার আমার কাছে আছে, আমি এটা তোমার সাথে যোগাযোগ করতে চাই, তোমার কখন ফোন করলে সুবিধা, ঠিক এটা নেই। তার উত্তরে রাজীবদা আমাকে লেখে যে প্রসেনজিৎ তোমার নাম্বারটা দাও, আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে ফোন করবে। তখন রাজীবদাকে অ্যাসিস্ট করতে হচ্ছে আবিরদা।
সো আবিরটা হচ্ছে বেসিক্যালি এখন আবিরটা জিতে চাকরি করে চিনবে obviously। হ্যাঁ আবেগ গেছে। হ্যাঁ, সো আবিরটা হচ্ছে আমার প্রথম ফোন করলো, খাচ্ছে 8 ঘন্টার মধ্যে কল, ঠিক আছে তুমি ভাবো। নিজেরা আমাকে কল ব্যাক করলো যে হ্যাঁ খুশি বলো। আমি বললাম এরকম আমি মানে পড়াশোনা করছিলাম, তো আমি একদিন দেখা করে একটা প্রজেক্ট করছি, জমা দিতে চাই ডিভিডি। বললো ঠিক আছে দেখা করো। তো এই প্রথম ভারতলক্ষ্মী স্টুডিওতে গেলাম, গিয়ে ডিভিডি দিলাম। তো আমাকে আবিরটা বলেছিল যে দেখো তুমি আমাকে 7 দিনে আলোচনা যে আমি একটু তোমরা শুটিং গুলো একটু দেখতে চাই, আমার তো কোনো নলেজ নেই, শুটিং দেখারই কোনো, আমি জাস্ট একটা শুটিং এর অবজারভেশন থেকে দেখতে চাই যে ব্যাপারটা কি। বলছে ঠিক আছে। তুমি আমাকে বলেছিল তুমি আমাকে প্রতি 7 দিনে একবার করে ফোন করবে, যদি আমি বিরক্ত হই তাও আমাকে ফোন বা টেক্সট কিছুটা করবে, মানে যোগাযোগ রাখবে আর কি। টেক্সট মানে তখন তো SMS অবভিয়াসলি। ঠিক আছে। তা আমি প্রতি 7 দিনে টেক্সট করতাম বা ফোন করতাম। করতে করতে 4-5 মাস পর আমাকে একদিন দিয়ে আবিরদা ফোন করে বললো তুই একদিন NT1 স্টুডিওতে আয়, আমার একটা ছবি করছে, তার মধ্যে পাগল। আলাম আচ্ছা। এবার গেলাম, এই কুমুদজির সাথে আলাপ হলো, কুমুদ বার্মা বললো যে কাল থেকে শুটিং শুরু, তুমি চলে এসো। এই হচ্ছে আমার প্রথম স্টুডিও ঢোকা, শুটিং দেখার জন্য। পাগল হচ্ছে আমার প্রথম পাগলো তুই অবজারভার হিসেবে করেছিলাম, এবং সেটা হচ্ছে যে আমার শুটিং দেখার অভিজ্ঞতা। এবং মজাটা হচ্ছে যে আমার প্রথম জীবনের শুটিং, মানে শুটিং কাউকে বলে, আমি সেটাই দেখেছি 2010-এর মোটামুটি সবচেয়ে যেটা ল্যাভিশ মানে বিগ বাজেট ছবি, মানে তখন তো প্রথম শুটিং দেখছি আর কি আমি। সো আমি একজনের প্রচন্ড ফ্যান ছিলাম, সেটা হচ্ছে রিঙ্গোদা। রিঙ্গোদা এখন একের পর ছবি করে যাচ্ছে। রিঙ্গো তার সিনেমাটোগ্রাফি নিয়ে তো কোনো অফকোর্স কথা বলারই কারণ নেই। তখন তো আমার মানে তখন দেখছি ভালো লাগছে, এত পোয়েটিক না। এবং ধরো আমি বলছি সবার সিনেমা একটা গাড়ির শর্ট দেখছি, রিঙ্গোর সিনেমা গাড়িটা একই গাড়ি দেখতে আমি বড় লাগছি, বলছি ভাই এটা কেন লাগছে, এরকম কেন লাগছে, এই সিনেমা দেখতে এরকম কেন লাগে, এটা আমার মনে প্রশ্ন ছিল। তো পাগলু কোনো একটা পুজোর আগে শুরু হয়েছিল 2010-এ, ওটা শেষ হয়ে যায়। তো আমি কলকাতার কিছু বেশ 10-12 দিন 15 দিন ছিলাম শুটিং। এবার তারপর আবার মানে পুজো টুজো গেল। এবার হঠাৎ করে যেটা হয়, আমাকে একদিন ফেসবুকে টুকটাক ধরো দেবাঞ্জনদিকে তুমি চিনবে, দেবাঞ্জনদি তখন রিঙ্গোদাকে অ্যাসিস্ট করতো। দেবাঞ্জনদি আমি এই মানুষগুলো খুব ইন্টারেস্টিং কিছু মানুষজনকে পেয়েছি ছোটবেলায়, তারা খুব ছোট মানে কিছু কন্ট্যাক্ট হয়ে গেছে আর কি আমার লাইফে। তো আমাকে বললো যে একদিন হঠাৎ দেবাঞ্জনকে টেক্সট করলাম, জিজ্ঞেস করতাম রিঙ্গোদার সঙ্গে অ্যাসিস্ট করতো, ছবি দেখতাম BTS এর, ও আছে এটা কিভাবে শুট করেছো, ওটা কিভাবে শুট করেছো, এইটা কি এই গাড়িটা যেটা বাইরে থেকে দিচ্ছে এই গাড়িটা কি ভেতরে, বলছে হ্যাঁ এটা তো একই গাড়ি, তাহলে এরকম কেন লাগছে, এরকম বিভিন্ন মানে নুবের মতো প্রশ্ন করতাম আর কি, যে কি ব্যাপার। তো তখন একদিন আমাকে হঠাৎ করে একদিন দেবাঞ্জলি টেক্সট করে যে তুই কি একদিন আয় রিঙ্গোদার বাড়িতে, আজকে আয় একবার। রিঙ্গোদার বাড়িতে আমি যাবো, মানে তখন মানে বুঝতে পারছো তুমি, মানে মানে সব সিনেমা যদি একদিন দেখছি আমি গিয়ে প্রচুর সব কিছু দেখছি, বিকজ এটা কি টালিগঞ্জের ওই মানে অফিস কাম বাড়ি যেটা ছিল তো যেখানে রিঙ্গোদা এডিট করতো, এটাতে সেটা যাই কথা হয়, রিঙ্গোদার সঙ্গে আমি জয়েন করি অ্যাজ এন এডিট। ঠিক আছে। তখন রিঙ্গোদা সিস্টেম বলে একটা ছবি করা শুরু করে। হ্যাঁ, তো ওটার পুরো প্রেপটা আমি করি। এবার এইটা হচ্ছে আমার প্রথম ওই 1-1.5 মাস আমার প্রথম, মানে অ্যাকচুয়ালি দেখো তার আগে তুমি ফ্লোরে যাচ্ছি চলে আসছি এরকম ছিল, এইটা হচ্ছে আমার প্রথম মানে ইনভলভমেন্ট, মিটিং এ যাওয়া, শুট প্রেপের মধ্যে থাকা, লুক সেটে যাওয়া। এইটাতে না আমি পুরো আমার একটা ব্যাপার হচ্ছে অত নলেজ নেই কোনো। রিঙ্গোদা একটা খুব বলতো যে তুই কিন্তু তখনও কত 22-23 বছর বয়স হয় মেবি। রিঙ্গোদা বলতো যে তুই কিন্তু খুব মানে 22-23 বছর বয়সের চেয়ে বড় কথা আমি পুরো প্রথমবার দেখছি জিনিসগুলো। রিঙ্গোদা বলতো তুই কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছিস, এত মানে হয় না এসেই কেউ একটা শুট করছে, এটা সাধারণত হয় না। আমি বলতাম হ্যাঁ এখন মানে করছি হচ্ছে। এটা করতে করতে যেটা হয় সেটা হচ্ছে যে ওই 1-1.5 মাস পর সামহাউ এখানে কোনো জাজ করার কোনো ভালো খারাপের ব্যাপার নয়, আমার যেটা হয় না আমি মানে কিছু জিনিস আমার একটু মানে ধরো আমি তো একদম নলেজ ছিল তো কিছু একটা অড লাগতে শুরু করে, মানে বিভিন্ন ধরনের মানুষ, পরিবেশটা তো অন্যরকম, এবং আমার হঠাৎ করে মনে হয় যে এটা অনেক কিছু জিনিস খুব তাড়াতাড়ি আমার সাথে হচ্ছে। আমি জাস্ট তখন ডিসাইড করি যে না বড্ড দ্রুত হচ্ছে, এবার একটু আমাকে ব্যাক করা দরকার। তো আমি তখন আবার উত্তম বলে যে বন্ধুটাকে ফোন করলাম, করে বললাম যে ভাই একটা কাজ কর আয়, আর ও কাছাকাছি থাকতো যে আমরা আরেকটা শর্ট ফিল্ম করি, তো নিজেরাই করবো। তো এইবার উত্তম একটা শর্ট ফিল্মের একটা গল্প লিখে, ওর একটা বন্ধু ছিল ওরা মেসে থাকতো, তো মেসের এরকম একটা গল্প খুবই আমি জানি যখন ভাবলে অদ্ভুত লাগে। তো সেই শর্ট ফিল্মটার মধ্যে একটু ইয়াং লোকজনের একটুখানি ফচকেমো ছিল আর কি। ঠিক আছে, নিজেরাই ধরো একটা গান, সেই গান আমাদের পারফর্ম করতে হবে, কে করবে, আমি গিটার বাজাচ্ছি তাতে, সে একটা যিনি ক্যামেরা অ্যাটেন্ডেন্ট হবে যে শুট করে দিন, এরকম করে করেছিলাম নিজেরা। এবার সেইটা এডিট করার মতো কোনো হাই এন্ড মেশিন আমার কাছে ছিল না, সেটা হচ্ছে থাকে পড়ে। ঠিক আছে, পড়েছিল অনেকদিন এডিট না হয়। এবার একটা বন্ধু একটা ভালো ল্যাপটপ কেনে, তখন একটা মানে সেট আপ পেয়েছি, আচ্ছা এটাতে এডিট করা যাবে। একটা বন্ধু এসে বলে তোর এটা রেখে দিচ্ছি না তো ভালো, এটা শেষ কর, ওটা তো ভালো লাগছে, বলছে হ্যাঁ শেষ কর। এবার ওটা তখন আমরা এডিটটা শেষ করি, আমি এডিট করতাম না তখন, যেহেতু কপিরাইট নেই, মানে যেখান থেকে ডাউনলোড করছি মিউজিক করে, যেভাবে করতাম আর কি আমার ছোট্টবেলায়, তো মিউজিক ডাউনলোড করে বসিয়েছি, ঠিক আছে, প্রচুর করে রেডি করেছি। করার পর সেইটা আমরা ওই কেউ একটা আপলোড করে দেয় ইন্টারনেট, তখন তো টোরেন্ট এইসব এসছে আর কি। সেইটা কি হয় 2011 সালে আই থিঙ্ক, তখন আর ডিভিডি জোয়ার চলছে, রাস্তা রাস্তায় ডিভিডির দোকান, সমস্ত পাইরেটেড ডিভিডি বিক্রি হচ্ছে। আমি হঠাৎ একদিন নাগবাড়ি মোড়ে ফুচকাকে দিকে দেখি, ঠিক ফুচকার দোকান পাশে ডিভিডির দোকান, দেখি তাতে ওই ডিভিডিটা ফিল্মটা বিক্রি হচ্ছে, সাথে ধরে ঋতুপর্ণ ঘোষের একটা ছবি, কিউয়ের একটা ছবি, মানে বিভিন্ন জিনিসের সাথে ওই ছবিটা। এবার এটা কোথায়, মানে ওটা কেউ ডাউনলোড করে পোস্ট করে দিচ্ছে।
আর তার পেছনে কি হয়েছিল ওইটার মানে শেষে আর কি একদম এন্ডে যখন শেষ করেছিলাম, যখন শুট করেছিলাম, 1 বছরের গ্যাপ ছিল, কেউ একটা ধরো হ্যান্ডি ক্যামেরা কিছু রেকর্ড করেছিল বিটিএস, আমরা আবার বলেছিলাম যে আমরা শুট করেছি, তো ওইটা 12 মিনিটের বিটিএস আমরা সেটাও যেহেতু নিজেরাই করছি এডিট করে কোনো রাখা ছিল, তো ওইটার পেছনে আমার নাম্বারও দেওয়া ছিল, তো ওইটা সামহাউ মানে মানে কি বলবো মানে ফেসবুক ছাড়াই ভাইরাল হয়ে যায়। এইবার হঠাৎ করে আমার কাছে একদিনের ফোন আসে, ঠিক আছে, ফোন এসে একটা ছেলে ফোন করে বলে যেরকম আমি একটা কাজ দেখলাম, এরকম বাওয়াল বয় বলে একটা জিনিস আমি দেখলাম, তো এই গল্পটা তোমাকে আবার কি নাম বাওয়াল বয়, ওটার নাম ছিল বাওয়াল বয়, ঠিক আছে, তো বলে যেটা দেখলাম আর আমার ভালো লেগেছে। এরই মধ্যে আরো 1 বছর পর আই থিঙ্ক আমরা 2013 বা 14 করেছিলাম আমার মনে পড়ছে আলিমগঞ্জ, আলিমগঞ্জ এখনো আছে মানে পাওয়া যাবে, সার্চ করলে পাওয়া 13 বা যাবে। 14 আই থিঙ্ক আমার মনে নেই কিন্তু করেছিলাম ওই তখন 13 হবে 13, কারণ তারপর করেছিলাম 15। তখন তোর সাথে আমার আলাপ। এইটা চলতে চলতে কিন্তু আমি এই সময় কিন্তু আমি ক্যামেরা এডিট একসাথে করছি, এই জন্যই বললাম এটা অনেক লম্বা গল্প, বিকজ ক্যামেরা মানে আমি সিনেমাটোগ্রাফি করবো ডিসাইড করেছি আরো পরে। আমি 2015 অব্দি শুট করতাম, এডিট করতাম, দিতাম একসাথে। 15তে এসে আমি রিয়েলাইজ করলাম যে দুটো একসাথে করা খুব ডিফিকাল্ট, এবার আমাকে একটা চুজ করতে হবে। তখন ভাবলাম যে এডিটটা ঘরে বসে বসে করবো, একটু বোরিং হয়ে যাবে, না শুট করতে মজা লাগছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করা যায়, করি। এর মধ্যে একটা মানুষ আমার জীবনে ঢুকে, দ্যাট ইজ উডি অ্যালেন। সো উডি জীবনে আসার পর থেকে যেটা হয় সেটা হচ্ছে যে সব ঘেটে যায়, সবকিছু ঘেটে যাবে, তুমি বুঝতে পারছো মানে যে সময় মানে একটা বড় হওয়ার একটা খুব ক্রুশিয়াল টাইমে উঠে এলাম, তো প্রচুর জীবনে জিনিসপত্র, তখন এত মানে প্রশ্ন তো এত প্রশ্ন তো মুখে 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 দাঁড় করিয়ে দেয়, ক্রাইসিস জীবনের মনে, এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, প্রচুর প্রশ্ন আসে, এরকম চলতে থাকে। চলতে চলতে যখন আমি ডিসিশন নিই যে ফাইনালি সিনেমাটোগ্রাফি করবো, এবার এই সুইচে একটা টাইম থাকবে। দেখো এই সময় কি হচ্ছে, এই সময় অবধি কিন্তু এটা একটা ব্যাপার, 2015-তে আমার প্রথম ছবি রিলিজ করেছে, যেটা অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করা, সেটাও যে মানে ফিচার ফিল্ম হিসেবে করছে ছিল না, সেটা একদম নিজেরা ঘরোয়া বানাবার প্রজেক্ট ছিল, ডাক বাক্স, যেটা ডিরেক্টর ছিল হচ্ছে প্রসেনজিৎ চৌধুরী। অভিজিৎ দা যে এখন ধ্রুব রাষ্ট্রীয় জীবন ডিরেক্ট করলো, অভিজিৎ দার দাদা হচ্ছে প্রসেনজিৎ দা। আচ্ছা, তো অর্থাৎ ভীষণ গুলিয়ে যেত ফ্লোরে, দুজনেরই এক নাম। হ্যাঁ অফকোর্স, মানে আমাদের আইডি প্রোফাইল মার্জ হয়ে গেছিল একটা পয়েন্টে, যে প্রসেনজিৎ চৌধুরী উনি হচ্ছে ইউ, আমি হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তো ওটা 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 রিলিজ হয়ে গেছে, এবং 2016-তে রিলিজ হচ্ছে সেকেন্ড ফিল্ম, মানে যেটা অভিজিৎ দার ফার্স্ট ফিল্ম, দ্বিতীয় রিপু। এই দুটো ফিল্ম আমার অলরেডি 15-16-তে রিলিজ হয়, এবং এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার ফিল্ম। কিন্তু এগুলো যখন করছি আমি মোটামুটি বিষয়টা বুঝতে শিখেছি, কিন্তু এবং আর আমার পুরোটাই তো ধরো করতে করতে শেখা, এবং এই পর্যায়ে যেটা বললাম যে উডি অ্যালেন যেরকম পেয়েছে, তার সঙ্গে সঙ্গে যখন আমি যখন রিভিজিট করেছি, আমি ও আচ্ছা পাতাল শুট করেছিল অভিজ্ঞতা, ও আমরা শুট করছি সবিতা, ও নীলজনে, এবং রিয়েলাইজ করলাম যে নীলজনে বলো, বা ধরো তুমি ক্লার্ক বলে মুম্বাইয়ের ছবি ছিল বলো, বা অবভিয়াসলি কেয়ার অফিসার, শব্দ, যত বছর সব শীর্ষদা। তো আমি সামহাও আমি অবভিয়াসলি মানে প্রত্যেকের থেকে সবকিছু শিখেছি, আমার তো সব দেখে দেখে শেখা। সামহাও শীর্ষদার কাজের প্রতি আমার একটা খুব মানে মানে কি হয়, আমি খুব কি করে বলি, সবাই জানে শীর্ষদায় বললে আমার তুমি এক্সপ্রেশন বুঝতে পারবে, খুব ভীষণ ভালো লাগে আর কি, মানে মানুষটা একটা ম্যাজিক করে, সবাই ম্যাজিশিয়ান, বাট শীর্ষদা তো আমার কাছে ভীষণ পছন্দের। এই যে শুরুর দিকে তোর মনে হতো যে আমি তো ফিল্ম স্কুল নই, নাও ইউ আর ওয়ার্কিং প্যারালালি উইথ দ্য ফিল্ম স্কুল পিপল, রাইট? এবং এই মুহূর্তে এখনো হয়তো কলকাতা শহরে দুটো বড় ছবির পোস্টারে তোর নাম পাওয়া যাবে। হাউ ডাজ ইট ফিল? না এটা ভালোই লাগে, দেখো প্রথম খুব মানে স্বাভাবিক। দেখো এটা আমি একটা কথা বলি, আমার অবভিয়াসলি নিজের নাম একটা রাস্তায় বড় পোস্টার দেখলে কারণটা ভালো লাগবে, অফকোর্স ভালো লাগে, কিন্তু 2-3টে ব্যাপার আছে, মানে সেটা মানে আমার যেটা ভালো লাগে অ্যাকচুয়ালি অনেস্টলি, সেটা হচ্ছে যে কালকেই বাবা মাকে বলছি, আমার দুর্গাপুর জাংশন ছবি রিলিজ হবে, প্রচুর বাসে ব্র্যান্ডিং হচ্ছে, কাল পরশু দিন বাবা মাকে যেতে বলছে দুর্গাপুর জাংশনে অনেক ব্র্যান্ডিং হচ্ছে না, বাস ব্র্যান্ডিং, বাবা বাসে দেখলাম পোস্টার লাগিয়েছে, এরকম আর আমি যে হ্যাঁ লাগিয়েছে না, বাবা আমি আসলে বুঝতে পারিনি, আমি তোর নামটা দেখলাম। তো এইটা আমার ভালো লাগে, বিকজ দেখো মানে আমার ভালো কেন লাগে না, অফকোর্স ভালো লাগবে, কিন্তু বাড়ির ভীষণ ভালো লাগে জায়গা। দুটো ছবির জন্য তুই খুব প্রশংসা পেয়েছিস। ঘটনা চক্রে আর তোমার আমার আর সত্যি বলে সত্যি কিছু নেই একই সঙ্গে রিলিজ করেছে, সেটা ঘটনা চক্রে ঘটেছে, কিন্তু সাথে সাথে এটাও যে দুটো আলাদা তো বটেই একে অপরের থেকে, প্লাস দুটোই সমাদৃত হয়েছে, তোর কাজ প্রশংসিত হয়েছে। একটা করে বল, সত্যি বলে সত্যি কিছু নেই কাজ করে তোর কেমন লেগেছে? শ্রীদার সাথে তোর কেমিস্ট্রিটা কেমন? তারপর আমি পরমের কথায় আসছি। সো এরকম মজার ব্যাপার সে হচ্ছে যে যখন সত্যি বলে সত্যি কিছু নেই যখন আসে আমার কাছে, মানে কাজটার কথা, আমাকে অ্যাকচুয়ালি পরমদা ফোন করে ফার্স্ট। তো আমার আমি সন্ধ্যাবেলা হঠাৎ পরমদা ফোন করে বলে তোর কি অবস্থা রে সামনে মাসে, আবার অ্যাকচুয়ালি তখন পরমদার সিরিজ হওয়ার কথা ছিল,
ঠিক আছে, তো আমি বললি যে হ্যাঁ আমার ফ্রি আছি, বলে ঠিক আছে দাঁড়া। খানিকক্ষণ পর আরেকবার ফোন করে বলে যে সিনদের সাথে কথা বলে সিনটা, তখন বলতে ও আচ্ছা সিন, এটা ফার্স্ট হয়। ঠিক আছে, আমি পরের দিন যাই SBF গিয়ে বসি, কথাবার্তা বলি। এবার আমার অ্যাকচুয়ালি তার আগে সিনদের সাথে সেই অর্থে আমার সামনাসামনি আলাপ কখনো ছিল না, ওই দিন কাজের জন্য আলাপ হয় একদিন গিয়ে। এবার ঠিক আছে, গিয়ে আমি শুনি যখন প্রথম, আর একটা মানে প্রচুর পয়েন্টার পাই যে 3টে ক্যামেরা শুট করতে হবে। হ্যাঁ, প্রথমত তো এগ্রুপ অফ ফ্যাসলা বা 12 এগ্রিমেন্ট, সেটার থেকে চিত্রনাট্য মানে সুগীতা নিয়ে মতো করে বানিয়েছে, হ্যাঁ ইন্সপায়ার্ড বা ওটার উপর বেস করে বানিয়েছে। তো বিভিন্ন পয়েন্টার, 3টে ক্যামেরা একটা বিশাল মানে টেকনিক্যালি যদি আমি প্রথমে আসি 3টে ক্যামেরা আছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জিনিসপত্র শুনতে পাই, আচ্ছা আরো বিভিন্ন বিভিন্ন পয়েন্টার পাই আর কি। এবার তারপর আমি একটা সার্টেন টাইমে খুব কনফিউজ ছিলাম যে কিভাবে নামাবো, বিকজ 12 জন চরিত্র কন্টিনিউয়াস একসাথে থাকবে, সবাই মিলে কথা বলছি, কি হবে প্রথমে বুঝতে পারছিলাম যে কিভাবে হবে। তারপর একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা SBF বসি, সিরিজদের সাথে আমাদের আলোচনা হয়, মানে আলোচনা নয় বেসিক্যালি আমরা কি বসে আছি, সিরিজটা এলো, যেটাকে আমি সিরিজ মুখার্জি মাস্টার ক্লাস বলি। সিরিজটা এলো, একটা হোয়াইট বোর্ড নিল, সেখানে সুন্দর একটা আঁকলো পুরো ডায়াগ্রাম, সেটা প্রথমে সেট আছে, ধরো সিটের সাপোজ সেটা যদি তোমার দিক থেকে এন্ট্রি, আমাদের থেকে এক্সিট, এখানে 12 জন বসে যাবে, আঁকা হলো কোন মানে ক্যামেরা কোথায় পড়বে, একটা ক্যামেরা, 2টো ক্যামেরা, 3টে ক্যামেরা আঁকা হলো। এবার আমি ধরো মনে হচ্ছে এই ক্যামেরা কিন্তু ওই ক্যামেরা দেখা হবে, আচ্ছা তাহলে এটা মুছে একটু ওখানে আঁকলাম, ঠিক আছে ওটা তাও আসছে কিন্তু, আচ্ছা ওটা ইউজ হয়ে পোস্টে। তো এইরকম করে ওই এক সন্ধ্যায় বসে আমরা 96-96টা ক্যামেরা সেট আপ, মানে গোটা যটা সিন ছিল কতবার ক্যামেরা মুভ করবে, কোথায় কোথায় ক্যামেরা ঘুরবে, এটা ওই দিন বসে আঁকা হয় পুরোটা রেডি একটা শট। এবং সেটা না হলে কোনোদিন এই ছবিটা এভাবে হতোই না। আর 2-3টে জিনিস আছে, কারণ মানে এটা আমাদের তুমি যে ছবিটা দেখে থাকো দেখবে যে শুট ওয়াইজ কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে, তোমাকে জানতে হবে যে কারণ একই চরিত্র তুমি সামনে বসে আছো, তুমি অন্য মেকআপের পেছন দিয়ে ঘুরে যাচ্ছ, তোমার মাস্টার আছে, তোমার ক্লোজও আছে, তো ওটা আমাদেরকে মাপতেই হবে, কার শট আগে কার শট পরে, কার মেকআপ চেঞ্জ, লুক চেঞ্জ মানে কস্টিউম চেঞ্জ কখন হবে, সেই সময় আমরা কি করবো, কারণ এগেন আমাদের সময় খুব অল্প থাকে। তো এই যে পুরো জিনিসটা যখন ওই শ্রীদা একে বোঝালো 90% প্রায় আমার মানে প্রশ্ন করলাম না, উত্তর পেয়ে গেলাম। তো আমি বলছি মানে সৃজিতদা যেভাবে মানে আমি সৃজিতদার যেটা ব্রেন, মানে আমার ভাই মানে মানে বাঁধিয়ে রেখে দিতে হবে আর কি, ঠিক আছে, এত আমি এত কমপ্লিকেটেড জিনিস, আর সৃজিতদা জিনিসটার পেছনে বহু বছর ধরে আছে, এত সহজে বুঝিয়ে দিল। প্রথম তো ওখানেই একটা হলো বাহ। এরপর যেটা সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে আমাদের রিহার্সাল। আমরা আই থিঙ্ক 11 দিন রিহার্সাল হয়েছে, একদিন বাদে আমি প্রত্যেকটাতে ছিলাম, মানে একটা দিন নিয়ে ডায়লগ রিহার্সাল। বিকজ প্রথম থেকে সৃজিতদা বলেছে যে দেখ তোকে আমি তুই 3টে ক্যামেরা, ঠিক আছে, 12 জনকে থ্রো পাবি, রোদ হোক বৃষ্টি হোক জল হোক, 12 জন বা প্রত্যেকে অন্যের সাথেও 12 জন বসে থাকবে, এমন না যে কেউ চলে এলো বা পিক আপ করলাম, সেরকম নয়। যদি 8 পাতার সিন মানে 15 মিনিটের সিন হয়, পুরোটা আমরা যতবার যাবো পুরোটা যাবো। এবং সেটা কেন যাবো সেটা ছবিটা দেখলে পরে বোঝা যায়। ধরো অবভিয়াসলি মানে ধরো তুমি একটা সিন করছো যেটা 15 মিনিটের সিন, সেখানে ধরো তুমি প্রথম 9 মিনিট বসে আছো, হঠাৎ 9.5 মিনিটের মধ্যে তোমার তাকালে। এবার যদি আমি পিক আপ নিই, তোমাকে লাস্ট কিউ দিয়ে বললাম যে তুমি লুকটা দাও, সেটা একরকম, কিন্তু 9.5 মিনিট বসে ক্যামেরা বসে আছে তোমাকে, এবার তুমি এক্স্যাক্টলি, তো ওটারই আলাদা ইম্প্যাক্ট আছে, এটা পুরো ছবিটা জুড়ে দেখা যাচ্ছে। তো এইটা করতে করতে যখন ফার্দার আরো আলোচনা হলো, সৃজিতদার সাথে বিভিন্ন কথাবার্তা বললাম, এবং দেখো আমার তো প্রথম কাজ এবং আলাপও ছিল না, তো আমি প্রচুর শুনেছিলাম সৃজিতদা খুব রাগী, মানে সেটা খুব মানে রেগে যায়, বিভিন্ন জিনিসপত্র শুনেছিলাম, দারুণ, মানে আমি বলছি আমার এত ভালো লেগেছে, মানে প্রতিটা জিনিস আমি বলছি যে আমার কাজ খুবই কুল, ভীষণ, মানে আমি মানে যতটুকু কাজ করার এবার একটা লাগো আমি যদি পারফর্ম না করতে পারি তাহলে তোমার রাখবে না, আমাকে আমি অ্যাকাউন্টেন্টের কাজের জন্য সেই কাজটা আমাকে করতে হবে। আচ্ছা এবার বলি আর একটা ছবির কথা, এই রাত তোমার আমার, প্রায় পুরো ছবিটাই একটা বাড়িতে একটা রাতের ঘটনা। সিনেমাটোগ্রাফার হিসেবে তোর কাছে ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই? অফকোর্স চ্যালেঞ্জিং তো বটেই। আমি দেখো আমার প্রথম থেকেই যবে থেকে শুরু করি আমার একটা টার্গেট ছিল যে যেটা মনে হতো যে যেহেতু প্রত্যেকটা গল্প আলাদা, প্রত্যেকটা চরিত্র আলাদা, তো কোনোভাবেই দুটো কাজ একরকম দেখতে হতে পারে না, এবং যেটা আমার বেসিক শুরু থেকে ছিল, মানে এটা আমার বেসিক ড্রাইভ আর কি। প্রথমে খুব এফোর্ট দিতে হতো, তারপর রিয়েলাইজ করলাম যে এটা এফোর্ট দেওয়ার কিছু ভিতরে প্রসেস, আমি যদি গল্প ফলো করি আমাকে এটাই আসবে। তো সেম যখন এই রাত তোমার আমার হওয়ার কথা হয়, লাকিলি পরমদার ডিরেক্টর, বিকজ পরমদার সাথে আমার অনেকগুলো আমার পরপর 4-5টা কাজ করেছি একসাথে, সো একটা কমফোর্ট জোন ছিল। সো যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে পুরো ছবিটা একটা বাড়ির মধ্যে, মানে মেজর সেকশন আর কি, এবং শুধু বাড়ির মধ্যে তাই নয়, এবং একটা কন্টিনিউয়াস গল্প, মানে একটা কন্টিনিউয়াস কয়েকটা ঘন্টার গল্প। যেটা ইন্টারেস্টিং হয় সেই ছবিটা কিন্তু একটা সার্টেন টাইমের, মানে তুমি দেখে থাকো যখন সে নিচে আসার পর থেকে কিন্তু পুরো ছবিটা ক্রোনোলজিক্যালি শুট হয়েছে। হ্যাঁ, ওই জন্য এগেন ওইটা এই বলে দেখো আমি মনে করি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার কাজ হচ্ছে পারফরমেন্স ক্যাপচার করা। আমার শরীর যদি বানাতে হয় তাহলে আমি অন্য কিছু করবো,
সিনেমা যখন আমি বলছি, আমি গল্প বলছি, আমার কাজ হচ্ছে পারফরমেন্স ক্যাপচার করা, যে স্ক্রিপ্ট কি চাইছে, আমার কি মানে সেটা আমার কাজ। মানে আমি কি দারুণ লাইট করেছি সেটা আমার, মানে এরা চন্দ্রিল আমাকে আবার একটা কথা বলেছিল যে আরে কাজ করার সময় গিয়ে না, অন্য একটা কথা আমি বলেছিলাম যে চন্দ্রকে কাজ করেছিলাম প্রায় কাফকা, চন্দ্রদা কিভাবে ভাবছি আমি ছোট্ট করে একটা অফ ট্র্যাকে গিয়ে কথা বলছি যে আমি কিভাবে করবো কি। চন্দ্র আমাকে বলছিল যে তুই কি আমাকে এটা জিজ্ঞেস করার চেষ্টা করছিস যে আলো দিয়ে তুই মনের ভাব প্রকাশ করবি কি না? হ্যাঁ একদম। বলছে একদম করবি না। তো আমি বলছি যে আচ্ছা তাহলে কি করবো? বলছে যে কোনোভাবেই যেন আমার মানে যে লেখা, যে পারফরমেন্সদের থেকে যেন একটা দারুণ লাইট, একটা দারুণ ফ্রেমের দিকে মানুষের চোখ না যায়। তা এবার এটা তো চন্দ্রিল্লা, বাট আমি বলছি এটা তো সে ঠিক আছে, এটা আমার বেসিক কি থাকে আর কি। এখানেও তাই ছিল যে আমার গল্প কি চাইছে, এবং পরমদার এই যে পুরো জিনিসটা যে খুব সুন্দর যে শর্ট ডিজাইন করা, সেটা আমরা ফ্লোরে গিয়ে আগে থেকে অ্যাকচুয়ালি পুরো একদম কোন চাঙ্কে কে কোথায় থাকবে, কখন উঠছে, কোথায় নামছে, কোথায় বসছে, পুরোটা চক আউট করা ছিল। আর যখন মানে প্রথম স্ক্রিপ্ট পড়েছিলাম, পরমদাকে বলেছিলাম যে এটা যেখানে গিয়ে শেষ হয় ছবিটা, এটা কিন্তু শুট করাটা ইমোশনালি মানে খুব চাপ আর কি আমার জন্য, বিকজ এটা হয়েছে। এবার পরমদা বলছে এটা মানে প্রত্যেকের জন্যই হবে, কারণ আমরা আইডিয়া করতে পারছিলাম যে কি পারফরমেন্স ওরা দেবেন, সেটা আমি পড়তে পড়তে বুঝতে পেরেছিলাম স্ক্রিপ্টটা। ঠিক তাই হয়েছে। লাস্টে যখন সিকোয়েন্সটা হচ্ছে, ক্যামেরা ট্র্যাক হচ্ছে, ওনার ওখানে আজ পারফর্ম করছেন, আমি ট্র্যাক করছি, চোখ দিয়ে গল্প করছি, এগুলো সব মানে প্রত্যেকে ইমোশনাল লেগেছিল শুটের সময়। যখন এই বিখ্যাত ডিরেক্টরদের সঙ্গে কাজ করিস, কখনো কি মনে হয় যে ঠিক নিজের মতো করে খেলতে পারলাম না? বাকি হাসি মুখে তুমি একটা দারুণ প্রশ্ন হচ্ছে। আস্তে আস্তে একটা বাউন্স আমি ওয়েট করছিলাম। এইখানে একটা ব্যাপার আছে, নিজের মতো করে খেলতে পারলাম না। এখানে আমার যেটা বিষয়, আমি মন থেকে বিশ্বাস করি যে সিনেমা হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম। এটা পিরিয়ড আর কি। এবার আমার কি, আমার ফিল হতে পারে যাচ্ছে এইটা কি আমরা এভাবে না করে এভাবে দেখতে পারি, আমি অবশ্যই সাজেস্ট করবো, ভীষণভাবে সাজেস্ট করবো। কখনো যদি মনে হয় যে মানে করিও সাজেস্ট, সবসময় সাজেস্ট করি। এবং তারপর কখনো ডিরেক্টরকে আমি কনভিন্স করি, কখনো ডিরেক্টর আমাকে কনভিন্স করে, এবং আমরা অলওয়েজ ওভাবে শুট করি। কম্পিটিশন ফিল করিস? একদমই না। কেন করি না? কম্পিটিশন কেন নেই? কারণ হচ্ছে যে দেখো আমি বলি, আমার মনে হয় এই যেটা হচ্ছে আমার সাথে গত কয়েক বছর ধরে, সেটা পুরোটা এক্সট্রা। বিকজ আমি বারবার একটা কথা বলছি, আমি অনেক কিছু করতে পারতাম, তার বদলে আমি এটা করছি। এবং এখনো আমার অবাক লাগে যে লোক দেখছে, লোক বলছে ভালো কাজ হচ্ছে, কি করে হচ্ছে আমার তো ভালো লাগে না। বিকজ আমি যখন নিজে দেখছি নিজের কাজ, সবসময় এটা এরকম করে করলে হতো, ওটা ওরকম করে করলে হতো। বাই দ্য টাইম আমি গ্রেডে যাচ্ছি, আমার মানে যাদের সাথে কাজ করি কালারিস্টরা সবসময় ঠিক আছে, মানে যাদের ধরো সবচেয়ে বেশি গ্রিডিং আমার কি করে, দেবুদা একটা পয়েন্ট ঠিক আছে। আমি জানি প্রত্যেকটা ছবিতে বলে আমার এরকম বললাম না, লাইটটা এরকম বললাম, লাইটটা কাটতে হতো। আমি নিজে যেহেতু জানি যে তুই কিরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসিস, কিরকম লুক অ্যান্ড ফিল তোর পছন্দ করিস, তুই তোর নিজের পছন্দের একটা জায়গা বলে আমার মনে হয়েছে যেরকম ওয়ার্ল্ড ফিল্ম দেখতে আমরা অভ্যস্ত। এবার ওয়ার্ল্ড ফিল্মের অনেক ক্যাটাগরি আছে, ভেরি স্টেরিল ফ্রেম, শুধু ফ্রেমে যা কিছু ঘটনা ঘটে যাচ্ছে এরকম ছবি। ডু উইশ টু মেক সামথিং লাইক দ্যাট? দেখো ওটা আন্দাজে বললাম যদিও। না সেটা না, আমি কি ভুল বললাম? না বুঝতে তুমি কন্টেন্ট বুঝতে। তো বিষয় হচ্ছে যে যখন বলছিলাম একটু আগে যে আমি সিনেমা দেখার এক্সপোজার ছিল না, তারপর নিজের মতো কিছু সিনেমা দেখি, তারপর ফার্দার কিছু ক্লাসিক ছবি দেখি। এটা চলতে একটা সার্টেন টাইমের পর আমি রিয়েলাইজ করি যে আমি অ্যাকচুয়ালি ইউরোপের ছবি বেশি পছন্দ করি। মানে এটা আমার ইভেনচুয়ালি এখন মানে গত 7-8 বছর যেরকম আমি বুঝতে পারি, আমি মানে এখন তো আর অনেস্টলি এখন কাউকে সাজেস্ট করতে হবে না ছবি, এখন নিজের ইচ্ছা থাকলে যে কোনো জায়গা থেকে বার করা। না কিছু কাছ থেকে সাজেশন নিয়ে থাকি, সো উই নো। তো আমার ওটা হচ্ছে এবার আমার পছন্দটা আমি তোমাকে বলি, মানে আমার বিষয়টা হচ্ছে আমি সব রকম কাজ করতে চাই, মানে সব রকম কাজে, মানে সব ধরনের, মানে সব ফরম্যাটে। ইনফ্যাক্ট ভার্টিক্যাল ফিল্ম মেকিং এখন একটা খুব নতুন জিনিস আসছে, যে কিভাবে রিল ফরম্যাটে মানে কন্টেন্ট বানানো, সেটাও ট্রাই করতে চাই। বিকজ আমার পয়েন্ট হচ্ছে যে আমার মনে হয় আর যে সময় আসতে চলেছে প্রচুর কিছু হবে, এবং আমাদের ওপেন থাকা উচিত যে কোনো নতুন জিনিসের প্রতি। আই বিলিভ সেটা তোর ক্ষেত্রে একেবারেই সমস্যা হবে না। মানে যে ধরনের দাবির মধ্যে আমি অনেকটাই জানতাম, কিন্তু আজকে আমি যেটা জানলাম সেটা ডেফিনেটলি জানতাম না। আমি অনেক কিছুই জানতাম না, মানে এত গল্প করেছি তোর সঙ্গে আমি, কিন্তু আসলে বোধহয় এটাই হয় যখন আমরা জানি যে একটা ফরম্যাটেড, নট এক্স্যাক্টলি ফরম্যাটেড কনভারসেশন, বাট একটা কনভারসেশনে যাবো, তখন এগুলো করে পেয়ে। বাট থ্যাংক ইউ সো মাচ। তুই আমায় বল কেমন লাগলো তোর? কেমন লাগলো মানে দেখো, গল্প করতে পেলে সবসময় ভালো লাগে, তো কোনো বলার জায়গায় কি বলবো, ভীষণ মজা হচ্ছে। বিভিন্ন অনেক বহু পুরোনো কথা থেকে শুরু করেছিলাম, তো আমার অনেক কিছু মানে বলতে প্রচুর কিছু মনে আসছে, খুব মজা হচ্ছে, খুবই এনজয় করেছি। So the few gifts for you.
কাগজ Thank you, ফুল thank এটা দিয়েছে, একটু খুলে দেখ কি কি আছে। সুন্দর সুন্দর মজার মজার জিনিস আছে। বাহ, ওমা, থ্যাংক ইউ সো মাচ। এটা এই থ্যাঙ্কসটা কাগজ ফুল আর ওয়েস্টিং এর পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ। আর আই হ্যাভ সামথিং ফর ইউ অ্যাজ ওয়েল। আমি একদম বাবু টাবু হয়ে বসে রীতিমতো আড্ডা মারছিলাম না, মানে তাই তো হওয়ার গেলো কথা, তাই না? বেশি ইনফর্মাল হয়ে গেছে ব্যাপারটা। একেবারেই না, একেবারেই না, এরমই তো হওয়ার কথা। Here it is. ও ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যারা দেখছেন বা যারা হয়তো একটু দেখছেন, তারা প্লিজ পুরোটা দেখুন, সবকটা এপিসোড দেখুন, বন্ধুদের জানান, বিকজ দিস ইজ অ্যান ইনিশিয়েটিভ। পর্দার পিছনে যারা এত বছর ধরে কাজ করছেন, পর্দার পিছনে যারা ম্যাজিক তৈরি করেন, তাদের কথা, তাদের গল্প, তাদের অভিজ্ঞতার গল্প, সেটার জন্যই অফ স্ক্রিন উইথ অপরাজিতা ঘোষ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আপনাদের সাপোর্ট একমাত্র আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।